প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালোই আছো, বাসা বাড়িতে আছো। গত কয়েকদিন আগে তোমাদের কাছে একবার লাইভে এসেছিলাম, আজকেও আসছি। প্রধানত জানতে চাইছি যে তোমাদের পড়াশোনার অবস্থা, তোমাদের শারীরিক অবস্থা। আশা করি তোমরা সরকারের নির্দেশনা মেনে বাসায় আছো এবং বাবা মার কথা শুনে পড়াশোনা করছো। এই প্রত্যাশা রেখে আমি আজকে দ্বিতীয় দিনের মতো তোমাদের অনুরোধে একটি বিষয় পড়াবার প্রত্যয় নিয়ে এখানে এসেছি, আজকে লাইভে আসছি। আজকের পড়ানোর বিষয়টা প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ফর্ম, অর্থাৎ বয়েস যে একটা কথা বলে ঠিক ওটাই আমি পড়াতে চাচ্ছি না। মানে প্রায়োগিক ক্ষেত্রে প্যাসিভ ফর্মের বাক্যের যে ব্যবহার, এই দিকগুলি তোমাদের সামনে আজকে অত্যন্ত সহজভাবে তুলে ধরব। আশা করি তোমরা যদি মনোযোগের সাথে ক্লাস শুনো তাহলে আমি খুব অল্প সময়ের ভেতরে তোমাদের মাঝে প্যাসিভ ফর্মের বিষয়টা খুব ক্লিয়ার করে দেব। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্যাসিভ ফর্মের যে বিষয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওরকম, যে আই ডু মাই হোমওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক, এই বাক্যটা আমরা জানি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কিভাবে? যে এখানে ডু আছে, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে নিই তাহলে কি হবে? এটা অ্যাক্টিভ ফর্ম, এটার প্যাসিভ করলে হবে হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর বসে, সাহায্যকারী ভার্ব হিসাবে এম ইজ আর বসে, তাহলে এখানে কি হবে? ইজ, আর মূল ভার্ব ডু, ডুর পার্টিসিপল ডান বাই মি। এই তো হয়ে গেল, মাই হোমওয়ার্ক ইজ ডান বাই মি। তো এখানে তোমাদেরকে যে দুটি কথা এখানে বলে রাখতে চাই আগেই, এর একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হলো ফার্স্ট ইনডিফিনিট। এই দুইটা টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফার্স্ট ইনডিফিনিটে থাকে ভার্বের ফার্স্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ করতে হলে আমাদের অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় এম ইজ আর ফার্স্ট ইনডিফিনিটে প্যাসিভ করতে হলে আমাদের সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হয় ওয়াজ ওয়ার। এই দুটা টেন্স। আর বাকি যে টেন্সগুলি আছে সবগুলি সাহায্যকারী ভার্ব তোমার অ্যাক্টিভ ফর্মের বাক্যে দেয়াই থাকবে। ওখান থেকে আমরা কিভাবে চেঞ্জ করি একটু দেখব। তো যাই হোক, আমি যে প্রথম সেন্টেন্সটা দিচ্ছিলাম আবারও এটাই দিচ্ছি, যে আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি। এই ডু দেখে বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটাকে প্যাসিভ করতে হলে প্রথমে যে আমাদের কাজ করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট, এগুলি তোমরা জানো, 5টা নিয়ম আছে, আমি একেবারে বিগিনিংয়ে যাইনি। তো অবজেক্টকে সাবজেক্ট করলাম। 2 নম্বর কাজ হলো সাহায্যকারী ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে সাহায্যকারী এই তিনটার একটা হবে, এই তিনটার একটা হবে। তাহলে মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্কের সাথে এম হবে না, আর হবে না, নিশ্চয়ই হবে ইজ। 3 নম্বর একটা কাজ হলো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। মূল ভার্ব হলো ওখানে ডু, ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান। 4 নম্বর হলো বাই বসানো। 5 নম্বর সাবজেক্ট আই থাকলে কি হবে? মি হবে। তাহলে আনসার হচ্ছে মাই হোমওয়ার্ক ইজ ডান বাই মি। এভাবে আমরা এটাকে যদি ফার্স্ট ইনডিফিনিটে নিয়ে যাই তাহলে আই, ওই ডুকে আমি ডিড করে দিলাম, আই ডিড,
আই ডিড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করেছিলাম। তো ওখানে ডিড, ডিড ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট ইনডিফিনিট, আর ফার্স্ট ইনডিফিনিটে প্যাসিভ করতে অক্সিলারি লাগবে ওয়াজ ওয়্যার, দুটার একটা। তাইলে চলি দেখা যাক এখানে কি হয়। এখানে অবজেক্ট কি, মাই হোমওয়ার্ক, তো মাই হোমওয়ার্কটা এখানে নিয়ে আসলাম, মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক। যেহেতু ডিড দেখে আমরা চিনতে পারলাম এটা ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, তো ফার্স্ট ইনডিফিনিটের অক্সিলারি হবে ওয়াজ ওয়্যার। তাহলে মাই হোমওয়ার্কের সাথে অক্সিলারি হবে ওয়াজ, আর মূল ভার্ব হলো ডিড, ডিডের পার্টিসিপল হলো ডান, 4 নাম্বার হলো বাই বসানো, 5 নাম্বার হলো সাবজেক্টকে অবজেক্টস, আই থেকে মি হবে। তাহলে কি হলো, মাই হোমওয়ার্ক ওয়াজ ডান বাই মি। মূল কথা কি দাঁড়ালো, যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। ভার্বের রূপ দেখে চিনতে হবে যে এটা প্রেজেন্ট ফর্ম না ফার্স্ট ফর্ম। যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আর যদি ভার্বটি ফার্স্ট ফর্মে থেকে থাকে তাহলে ফার্স্ট ইনডিফিনিট। এখানে ডু আছে, তার মানে প্রেজেন্ট ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিট যখন বুঝতে পারলাম তখনই আমাদের অক্সিলারি হিসাবে বসাতে হবে এমিজার। আর ফার্স্ট ইনডিফিনিট বুঝবো তখনই যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে। এখানে ডিড আছে, ভার্বের ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম মানে ফার্স্ট ইনডিফিনিট। আর ফার্স্ট ইনডিফিনিট যখন বুঝতে পারলাম তখন অক্সিলারি হবে ওয়াজ ওয়্যার। এখানে আমি মাই হোমওয়ার্কের সাথে অক্সিলারি চুজ করেছি ওয়াজ, ওয়্যার হবে না, ওয়্যার হইতো যদি এই সাবজেক্টটা ফ্লোরাল হইতো। আর মূল ভার্ব হলো এখানে ডিড, ডিডের পার্টিসিপল ডান, আর 4 নাম্বার হলো বাই, 5 নাম্বার হলো সাবজেক্টকে অবজেক্ট, তাহলে আই এর অবজেক্ট ফর্ম হলো মি। এই হলো টেন্সের কথা, অর্থাৎ দুইটা টেন্সের কথা আমি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা হলো ফার্স্ট ইনডিফিনিট। এরপরে হলো মজার ব্যাপার হলো যে বাকি যে 10টা টেন্স আছে, 10টা টেন্সে সাহায্যকারী ভার্ব অ্যাক্টিভ ফর্মেই দেয়া থাকবে। আমরা ওখান থেকে খুব সহজ একটা কৌশল অবলম্বন করে আমরা করে ফেলবো। যদি কোনো শিক্ষার্থীর টেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা নাও থাকে তাও পারবে, আর থাকে যদি এতে তো ওয়েল, তো যাই আর থাকতেই হবে, টেন্সের ধারণা ছাড়া তো আসলে ইংরেজি শেখা যাবে না। তাহলে আমি যদি এখন দুইটা বাক্য দিলাম, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফার্স্ট ইনডিফিনিট। এখন চলে যাই প্রেজেন্ট ইনডিফিনিটের দ্বিতীয় যেটা, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের যে সেকেন্ড যেটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওই প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাই, দেখি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কিরকম হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি যদি ওই আগের বাক্যটাকেই কন্টিনিউয়াস করি তাহলে কি হবে, আই এম, ডুর সাথে আইএনজি, ডুইং মাই হোমওয়ার্ক, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমি আমার বাড়ির কাজ করছি, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, এটা অ্যাক্টিভ ফর্মে আছে। তো এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে আমার প্রথম দায়িত্ব কি, অবজেক্টকে সাবজেক্ট করা। তাহলে মাই হোমওয়ার্ক আগে নিয়ে আসলাম, মাই হোমওয়ার্ক, মাই হোমওয়ার্ক নিয়ে আসলাম। এরপরে প্রশ্ন হলো সাহায্যকারী ভার্ব বসানো। সাহায্যকারী ভার্ব এখানে যা আছে তাই তো করব আমরা, মনে রাখতে হবে সাহায্যকারী ভার্ব এখানে যেটা আছে সেটাই করব। তাহলে এখানে কি আছে, এম, এম আছে, তার মানে সাহায্যকারী ভার্ব হবে এমিজার। তাহলে মাই হোমওয়ার্ক তো সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে তো আর এম হয় না, এখানে আই বলে এম হয়েছে, তো মাই হোমওয়ার্কের সাথে হবে ইজ। আর যদি আইএনজি থাকে তাইলে এখানে কি করব আমরা, বিং করব, আইএনজির জন্য বিং। যতগুলি সেন্টেন্সে আমরা আইএনজি পাবো আমরা বিং করব। আর এখানে অক্সিলারি তো দেয়াই থাকবে, যেমন এখানে এম আছে, আমি এখানে তো এমই দিয়েছি পক্ষান্তরে, কারণ আই আছে বলে এম। বাট মাই হোমওয়ার্ক এটা তো থার্ড পারসন সিঙ্গুলার, হির সাথে তো আর এম দেওয়া যাবে না, সির সাথে এম দেওয়া যাবে না, ইজ দিতে হবে। সেই অর্থে মাই হোমওয়ার্কের সাথে ইজ হয়েছে, মাই হোমওয়ার্ক ইজ বিং, আইএনজি থাকলে বিং করব। 3 নম্বর কাজ হলো মূল ভার্ব হলো আমার মূলত ডু, তো ডু এর পাস্ট পার্টিসিপল কি, ডান। 4 নম্বর বাই, 5 নম্বর হলো আই থেকে মি। তাইলে আমার তো টেন্স চিনা লাগে নাই, টেন্স চিনা ছাড়াও কিন্তু আমি করতে পেরেছি। যদিও টেন্স আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট ইফ এনি স্টুডেন্টস ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট টেন্স, হি অর শি অলসো ক্যান ডু দিস। শুধু মনে রাখতে হবে কি, যে যেটা অক্সিলারি থাকবে সেটাই এখানে দিব,
সেটাই দিব, আর আইএনজি থাকলে বিং করে দেব। তো এখন এটা আমি করলাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। একইভাবে আমি যদি ফার্স্ট কন্টিনিউয়াসের একটা বাক্য লিখি, ফার্স্ট কন্টিনিউয়াসটা কি হবে? অ্যাক্টিভ ফর্মের বাক্য। আমি ওই বাক্যটাকে যদি নেই, আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক। আশা করি এটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। আই ওয়াজ ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতেছিলাম। তো ওটার প্যাসিভ কিভাবে করব? একইভাবে মাই হোমওয়ার্ক আছে, মাই হোমওয়ার্ক। এরপরে বলছিলাম কি যে এখানে অক্সিলারি যা আছে, কি আছে? ওয়াজ আছে। তাহলে মাই হোমওয়ার্ক সিঙ্গুলার, তার সাথে তো ওয়াজই হবে, ওয়াজ। আর ওই আইএনজি থাকলে কি বলছিলাম? আইএনজি থাকলে বিং হবে। এখানে তো আইএনজি আছে, তাহলে আমি কি করব? বিং। মাই হোমওয়ার্ক ওয়াজ বিং। আর মূল ভার্ব কি ছিল? ডুর পার্টিসিপল ডান। 4 নম্বর বাই, 5 নম্বর আই থেকে মি। তাইলে কি হলো যে আমরা মূল কথা বুঝলাম যে আইএনজি থাকলে বিং যোগ করে দেব, আইএনজি থাকলে বিং যোগ করব। আর ওয়াজ বা ওয়ার তো এটা টেন্সেই থাকবে বা কি থাকবে, যেটা থাকবে সেটাই করব, শুধু পার্সন বুঝে বুঝে করব। পার্সনের বিষয়ে আমাদের ক্লিয়ার আইডিয়া আছে যে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ওয়াজ হবে, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে ওয়াজ হবে, আর বাকি সকল কিছুর সাথে ওয়ার হবে। থার্ড পার্সন সিঙ্গুলার বলতে তো ব্যাপক। থার্ড পার্সন সিঙ্গুলার মাই হোমওয়ার্ক, হি, শি, ইট, রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ, স্থানের নাম, দেশের নাম, ব্যক্তির নাম, এরপরে হি, শি, ইট ইত্যাদি ইত্যাদি সব থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে এখানে ওয়াজ হবে। আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার না হইয়া বাকি অন্যান্য পার্সন হয়, হ্যাঁ, তাইলে তো অবশ্যই ওয়ার হবে। ঠিক আছে, আমরা এটাও করলাম। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েসও আমরা করতে পারলাম। বাট মনে রাখার বিষয় কি হলো এখানে? মনে রাখার বিষয় হলো যে অ্যাক্টিভ বাক্যে যদি আইএনজি থাকলে বিং হবে, একটুক মনে রাখলেই হয়। অ্যাক্টিভ বাক্যে আইএনজি থাকলে বিং হবে, আর বাকি অক্সিলারিটা তো তার বডিতেই থাকবে। তো আর একটু আগে আমরা দেখি ফার্স্ট কন্টিনিউয়াস দেখলাম। এখন যদি আমরা ইয়েতে যাই, সাপোজ ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াসে যাই, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। তো ফিউচার ইনডিফিনিট হলো এরকম যে একটা ওই সেন্টেন্সটাকে আমি নিচ্ছি, আই উইল ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করব। এটাকে আমরা কি করব? ওই মাই হোমওয়ার্ক এখন উইল আছে, উইল যদি থাকে শুধু তার সাথে একটা বি যোগ করব। আসলে এখানে আরেকটা কথা আছে, আর একটু পরে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে না দেখাইলেও এটা চলতো, আরো সহজ উপায় আছে। উইলের সাথে একটা বি যোগ হবে, আর ডুর পার্টিসিপল ডান হবে বাই আই থেকে মি। আর যদি ফিউচার কন্টিনিউয়াসে করি এটাকে, তাইলে উত্তরটা হবে আই উইল বি ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে থাকবো। আই উইল বি ডুইং মাই হোমওয়ার্ক। এই যে কথা বলছিলাম একটু আগে, যে যদি অ্যাক্টিভে আইএনজি থাকে তাইলে বিং যোগ হবে। তাহলে এখানে কিন্তু আমার আইএনজি আছে, তার মানে এখানে বিং লাগবে। তাহলে কিভাবে লাগে দেখি, মাই হোমওয়ার্ক, হ্যাঁ, এই অক্সিলারি যেটা আছে সেটাই, মাই হোমওয়ার্ক উইল বি, এটাই ঠিক রাখবো, রেখে আইএনজি বিং যোগ করব, রেখে ওই আইএনজির জন্য বিং যোগ করলাম। আর উইল বি যেটা আছে সেটা দিয়ে দিলাম, যেটা আগেও করেছি আমরা, ওয়াজ ছিল ওয়াজ দিয়ে দিয়েছি, এরপরে বিং দিয়েছি। মাই হোমওয়ার্ক উইল বি বিং, ডুর পার্টিসিপল ডান বাই আই থেকে মি। তাইলে কি হলো, আমাদের অনেকগুলি কিন্তু আমাদের হয়ে গেছে। ইতিমধ্যে 12টা টেন্সের বেশ কয়েকটা টেন্স কিন্তু আমরা করে ফেলেছি। প্রেজেন্ট ইনডিফিনিট করছি, ফার্স্ট ইনডিফিনিট করেছি, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস করেছি, ফার্স্ট কন্টিনিউয়াস করেছি। তো 4টা ফিউচার টেন্সের এখানে করলাম 2টা, তাহলে 4টা 2টা 6টা, 4টা 2টা 6টা আমরা
করে ফেললাম, এই 6টা করে ফেললাম, আর বাকি আছে 6টা। তো এইগুলিও একইভাবে হবে, জাস্ট একটু আমরা সাথে থাকি। অ্যাটেনশন প্লিজ প্রিয় ভিউয়ার্স, আশা করি আমি বুঝাতে পারছি। যদি কারো কোনো কনফিউজ থাকে কমেন্টের মাধ্যমে জানতে দিবে। তো আমরা এরপরে যাব, প্রেজেন্ট ইনডিফিনিট করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, এখন আমরা করব প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট যদি বানাই, ওই বাক্যটাকে যদি প্রেজেন্ট পারফেক্ট বানাই, যে বাক্যটা আমরা দিয়ে শুরু করেছি, তাহলে কি হবে? আই, তো প্রেজেন্ট পারফেক্টে তো অক্সিলারি লাগে হ্যাভ, আমরা জানি। আই হ্যাভ ডান, ডুর পার্টিসিপল ডান, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজটি করেছি। এই হলো প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে একটা কথা মনে রাখলেই হবে, যদি এখানে আগে যেভাবে বলছিলাম বিং থাকলে, আর এখন বলবো হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে BEEN বিন যুগ হবে। প্যাসিভ করতে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তাহলে প্যাসিভ করতে তার সাথে একটা বিন যোগ হবে। আগে যেটা বলেছিলাম যে যদি আইএনজি থাকে তাইলে আমরা বিং যোগ করব, আর এখন বলছি যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাইলে আমরা বিন করব, BEEN বিন। আশা করি বুঝাতে পেরেছি। তাইলে এখানে আমার এই বাক্যে কিন্তু হ্যাভ আছে, মূল এই জায়গাটা তো এটা ভার্বের জায়গাটা। তো যাই হোক, অক্সিলারি ভার্ব হলো এটা, অক্সিলারি ভার্ব এখানে হ্যাভ। তাহলে হ্যাভ থাকলে কি হবে বলছি? বিন হবে। হ্যাজ থাকলেও বিন হবে, হ্যাড থাকলেও বিন হবে। তাহলে এই নিয়ম দিয়েও আমরা আরো 3টে টেন্স কভার করতে পারবো। তাহলে প্রথম চলে আসি মাই হোমওয়ার্ক, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট, আর এরপরে সাহায্যকারী ভার্বের পালা। তো সাহায্যকারী ভার্ব বলছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন যুগ হবে, মানে এটার সাথে বিন যুগ করব। তাহলে আই তো ফার্স্ট পারসন, এই জন্য হ্যাভ হয়েছে। একইভাবে মাই হোমওয়ার্কের সাথে তো আর হ্যাভ দেওয়া যাবে না, দিলে তো ভুল হয়ে যাবে। কারণ মাই হোমওয়ার্ক তো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে তো হ্যাভ হয় না। আই এর সাথে ফার্স্ট পারসনের সাথে হ্যাভ হয়, সিঙ্গুলার আই এর সাথে হয়, ফ্লোরালের সাথে উইর সাথেও হয়, দের সাথে হয়, ইউর সাথে হয়, সকল ফ্লোরালের সাথে হয়। কিন্তু যখনই থার্ড পারসন সিঙ্গুলার থাকে সাবজেক্ট, তখন তার সাথে সাহায্যকারী বসে হ্যাজ। তাহলে আমরা হ্যাভটাকে চেঞ্জ করে হ্যাজ করলাম পারসন চেঞ্জ হওয়ার কারণে। আশা করি এই পারসনের বিষয়াদি শিক্ষার্থীরা ভালোই জানে। তো মাই হোমওয়ার্ক হ্যাজ, আর ওই বলছিলাম যে কথা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বিন যোগ করা, আমি বিন যোগ করে নিলাম। তাহলে মাই হোমওয়ার্ক হ্যাজ বিন, ডুর পার্টিসিপল ডান এখানে করাই আছে, পার্টিসিপল ফর্মেই আছে, 4 নম্বর বাই, আর আই থেকে মি। এই তো হয়ে গেল, প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেল। একইভাবে আমি ওই বাক্যটাকে যদি ফার্স্ট পারফেক্ট করি তাহলে কি হবে? আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট পারফেক্টে ওই একইভাবে করব, মাই হোমওয়ার্ক আগে চলে আসবে, অবজেক্ট সাবজেক্টের জায়গায় চলে আসবে, মাই হোমওয়ার্ক হ্যাড আছে, তাহলে আমি কি করব? হ্যাড বিন করব, হেডের সাথে একটা বিন যোগ করব, হ্যাড বিন। মাই হোমওয়ার্ক হ্যাড বিন, এরপরে ডুর পার্টিসিপল ডান, 4 নাম্বার বাই, পাস হলো সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্ট হলো এখানে আই এর অবজেক্ট হলো এখানে মি। এই হলো আমাদের। তাহলে কয়টা গেল? আগে করছিলাম আমরা 6টা, এখন করলাম প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, আরো 2টা, তো কয়টা গেল? 8টা। একইভাবে আমরা ফিউচার পারফেক্টও করতে পারবো। ফিউচার পারফেক্ট ওই বাক্যটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট করি তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ, এরপরে ডান মাই হোমওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। তাহলে এখানে কি করব? এটাকে প্যাসিভ করব, কি এটাতে অ্যাক্টিভ আছে, প্যাসিভ করব একইভাবে আগের মতো, মাই হোমওয়ার্ক, এরপরে হলো ওই যে বলছিলাম হ্যাভ যদি থাকে, হ্যাভ এখানে যদিও হ্যাভ একখানা, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যাই থাকুক, এটার সাথে বিন যোগ হবে। তো মাই হোমওয়ার্ক উইল হ্যাভ বিন,
ওই পার্সনের কারণে শেলটা বদলে উইল হয়েছে। পার্সন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে শেল দেওয়া যায় না। আমরা কি হির সাথে শেল কোথাও দেখেছি? হির সাথে যদি শেল না হইতে পারে, মাই হোমওয়ার্কের সাথেও হইতে পারে। এখানে হিটাও থার্ড পার্সন সিঙ্গুলার, মাই হোমওয়ার্কটাও থার্ড পার্সন সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে তো শেল হতে পারে না, উইল হয়। এই কারণে আমরা শেলটাকে বদলিয়ে উইল হ্যাভ করেছি। মাই হোমওয়ার্ক উইল হ্যাভ, আর হ্যাভ থাকার কারণে বিন দিয়েছি। তাহলে পুরা অক্সিলারি হলো এটা, মাই হোমওয়ার্ক উইল হ্যাভ বিন, আর ডুর পার্টিসিপল ডান 4 নাম্বার বাই আই থেকে মি। তাইলে কয়টা হলো আমাদের? 9টা হয়ে গেল। এই প্যাসিভ ভয়েস বেসিক্যালি 12টা টেন্সের উপরে হয় না। 4 নাম্বার যেগুলি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রতিটা টেন্সের যে 4 নাম্বার টেন্স যেটা, ওটার উপরে পারফেক্ট কন্টিনিউয়াসের উপরে সাধারণত প্যাসিভ ফর্ম খুব একটা আসে না। তো ওটা আমরা এখন আর করে সময় নষ্ট করব না, আমরা আরো অনেক আলোচনা এখানে আছে, ওইটা আমি করতে চাই। তো আমি আশা করি মানে একটু হলো শিক্ষার্থীদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি। আমার এই আলোচনার জিস্টটা হলো, আমি 1 মিনিটে আবার দেখাচ্ছি। যদি বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাইলে এখানে তো কোনো সাহায্যকারী ভার্ব গায়ে থাকবে না। প্রেজেন্ট ইনডিফিনিটের বাক্য কি? যেমন আই ড্রিঙ্ক মিল্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট। সুহাগ স্ট্যান্ড স্টিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে সুহাগ স্ট্যান্ড স্টিল, এখানে একটা এস দিয়েছি, সুহাগ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য একটা এস দিয়েছি। তো এখানে এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট ওখানে তো কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই। এটা প্রেজেন্ট ইনডিফিনিট আমি কিভাবে চিনলাম? চিনার উপায় হলো আমার ভার্বের রূপ দেখে। ভার্বটা যদি V1 ফর্মে থাকে, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, B3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এই বুঝাচ্ছি, আমি সংক্ষেপে লিখেছি আর কি। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1, B2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, B3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো এখানে ভার্ব আছে B1, এখানে ভার্ব আছে ইট B1 ফর্মে, এখানে ভার্ব আছে স্ট্যান্ডস B1 ফর্মে। তাহলে ভার্বের B1 আছে, প্রেজেন্ট ফর্ম আছে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটে প্যাসিভ করতে সাহায্যকারী ভার্ব বসবে এম ইজ আর। প্যাসিভ করতে, প্যাসিভ ভয়েস করতে সাহায্যকারী ভার্ব বসবে এম ইজ আর। এট দ্য সেম ওয়ে ফার্স্ট ইনডিফিনিট টেন্সেও ওই গায়ের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না। যেমন ওই এইগুলিরও আমি ফার্স্ট ইনডিফিনিট করতে পারি। ড্রিঙ্করে ড্র্যাঙ্ক করলেই তো ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, আই ড্র্যাঙ্ক মিল্ক। আই ইট রে এইট করলেই তো ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। স্ট্যান্ড রে স্টোড করলেই তো ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, স্টোড করলেই তো ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। অর্থাৎ B2 মানেই ফার্স্ট ইনডিফিনিট। আর যখন ফার্স্ট ইনডিফিনিট হলো, তখন প্যাসিভ করতে হলে আমার লাগবে ওয়াজ ওয়্যার। এই কথাগুলি এখানে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফার্স্ট ইনডিফিনিট এই দুইটার গায়ে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। এই দুইটা আমরা টেন্স চিনবার সহজ উপায় হলো ভার্বের রূপ দেখে। ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ভার্ব যদি ফার্স্ট ফর্মে থাকে তাইলে ফার্স্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি দিব আমরা এম ইজ আর, যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে অক্সিলারি দিব আমরা ওয়াজ ওয়্যার। এই দুটা। এখন বাকি রইল আর 6টা। 6টার জন্য আমি কি করেছি দেখেন। 6টার জন্য আমি একটা কথা বলেছি যে আইএনজি যুক্ত থাকলে বিং বসাবো, অর্থাৎ প্যাসিভ করতে। আমরা প্যাসিভের কথা বলছি, কিন্তু আমাদের আজকে লার্নিং পয়েন্ট হলো প্যাসিভ, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ফর্ম। তো আইএনজি যুক্ত থাকলে বিং বসাবো, এটা আমরা বলছি। যেমন আমি বললাম আই এম টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াচ্ছি। আই এম টিচিং ইংলিশ, তাইলে এখানে আমার কি আছে? আইএনজি আছে। আইএনজি যুক্ত থাকলে বিং একটা যোগ করব, কার সাথে? ওখানে যে অক্সিলারি থাকে তার সাথে। তাইলে আমরা চলে আসি এখন প্যাসিভ করতে গেলে, আবার রিপিট করছি। তো এখানে কি ইংলিশ অবজেক্টকে সাবজেক্ট করলাম। এখন ইংলিশের সাথে তো আর এম হবে না, এম তো শুধুমাত্র আই এর সাথেই হয়। ইংলিশের সাথে ইজ হবে, ইংলিশ ইজ। আর ওই যে আইএনজি আছে, আইএনজি থাকলে কি হবে? বিং, তার মানে ইজ বিং, ইংলিশ ইজ বিং। আর টিচার পার্টিসিপল কি? থট। আর 4 নাম্বার বাই, 5 নাম্বার আই থেকে মি।
তাহলে ইংলিশ ইজ বিং থট বাই মি। এইভাবে আমরা বলেছি যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয় তাহলে এম না থেকে কি থাকবে, ওয়াজ থাকবে। এই ক্ষেত্রে প্যাসিভ করতে আমি কি লিখবো, ইংলিশ ওয়াজ বিং, আর বাকি সবই তো ঠিক। এটা যদি তাহলে ফিউচার কন্টিনিউয়াস যদি হয়, ফিউচার কন্টিনিউয়াস যদি হয় তাহলে হবে আই উইল বি টিচিং ইংলিশ, আমি ইংরেজি পড়াইতে থাকবো। তাহলে আমরা কি করব, এখানে উইল বি যা আছে তাই উইল বির সাথে বিং যোগ করব। তাহলে এখানে কয়টা পাইলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে দুইটার সাথে পাইলাম আরো তিনটা, কয়টা গেল, পাঁচটা চলে গেল। আর থাকলো কয়টা আমার, আটটার তিনটা। কোন তিনটা, ওই তিনটা টেন্সের তিনটা পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। কারণ এটা আমি বলেছি যে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে, এইগুলি যুক্ত থাকলে আমরা কেবল একটা বিন লাগাবো। কি লাগাবো, বিন লাগাবো। তাহলে এখন দেখি যদি এইভাবে হয়, আমি বললাম যে আই হ্যাভ, সব আই দিয়ে দিব কেন, she has finished her class, সে তার ক্লাস শেষ করেছে। she has finished her class, তাহলে এখানে কি হ্যাজ আছে কিন্তু আমার, তাহলে হ্যাজ থাকলে কি হইতো, বিন যোগ হইতো, ভালো কথা। এখানে অবজেক্ট কি, হার ক্লাস নিয়ে আসলাম, হার ক্লাস, হার ক্লাস। তাহলে হ্যাজ আছে, হার ক্লাস সিঙ্গুলার, হ্যাজের সাথে বিন যোগ হইলো, হ্যাজ বিন। আর ফিনিশের পার্টিসিপল তো ফিনিশ করাই আছে, ফিনিশড। 4 নাম্বার বাই, 5 নাম্বার শি থেকে হার হয়, শি এর অবজেক্ট ফর্ম হলো হার, শির সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্ম হলো হার। তাইলে কি হলো, শি, হার ক্লাস হ্যাজ বিন ফিনিশড হার বাই হার, ফিনিশড বাই হার। আচ্ছা, যদি এই সেন্টেন্সটাই যদি ফার্স্ট পারফেক্টে হইতো তাহলে কি হইতো, শি হ্যাড। এই জায়গায় আমরা কি করতাম, এখানে করে দিতাম হ্যাড, এই তো শেষ। এটা যদি ফিউচার পারফেক্টে হইতো তাহলে শি উইল হ্যাভ ফিনিশড হার ক্লাস। তাহলে আমি কি করতাম, হার ক্লাস, ওই উইল হ্যাভ যা আছে, উইল হ্যাভ, হার ক্লাস উইল হ্যাভ, আর বিন যোগ করলাম, ওই যে হ্যাভ আছে শেষে বিন যোগ করলাম, তার মানে অক্সিলারিটা হলো উইল হ্যাভ বিন। হার ক্লাস উইল হ্যাভ বিন ফিনিশড বাই হার। এই বয়েস নেয়া মাথা নষ্ট শিক্ষার্থীদের এই দেশে এইগুলি কবে যাবে আমাদের? আমার মাথায় তো আসে না যে এটা কত কঠিন বিষয়। কয়টা জিনিস মনে রাখতে হয়েছে, এমন কি মনে রাখতে হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট বাক্য চিনতে পারে না এমন বাক্য, এমন ছাত্র কি 8, 9, 10-এ পড়তে পারে নাকি? কেমনে হবে? এটা তো ভেরি বেসিক জিনিস যে প্রেজেন্ট ইনডিফিনিট চিনবার উপায় হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট চিনবার উপায় হলো ভার্বের ফার্স্ট ফর্ম দেখা যদি থাকে। আর যদি আইএনজি যুক্ত থাকে তাহলে এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস হইব, নাইলে ফার্স্ট কন্টিনিউয়াস হইব, নাইলে ফিউচার কন্টিনিউয়াস হইব। আর যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলি থাকে তাহলে হয় প্রেজেন্ট পারফেক্ট হইব, নাইলে ফার্স্ট পারফেক্ট হইব, নাইলে ফিউচার পারফেক্ট হইব। আর প্যাসিভ করার সময় প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে দিব এম ইজ আর, ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। আর কন্টিনিউয়াস যদি হয় অর্থাৎ আইএনজি যুক্ত যদি হয়, যা থাকে তার সাথে একটা বিং খালি যোগ করে দেব। আর হ্যাভ, হ্যাজ যুক্ত যেগুলো, এগুলো পারফেক্ট, এইগুলির সাথে একটা বিন যোগ করে দেব। এই তো হয়ে গেছে। এই হলো টেন্সের। কিন্তু এর পরেও তো আরো বয়েজ আছে, এরপরও বয়েজ আছে। বাংলা আমরা চিনতে পারি না, অর্থাৎ যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, বাংলা দিয়েই আমাদের ইংরেজি পড়তে হবে। অনেক ক্ষেত্রে বাংলা বাক্য দেখে আমরা বুঝতে পারি না যে এটা কোন টেন্স, কোন ফর্মে আছে। এই জায়গাটাও আমি একটু ক্লিয়ার করাই দিতে চাই। এটা কিভাবে ক্লিয়ার করাবো? যেমন করি, আর বলা হলো করা হয়, এরপরে করা হয়, এগুলা প্যাসিভ ফর্মে। যেমন আমি বলতে পারি করি এক শব্দে, করা হয় কিন্তু 2 শব্দে।
হইতেছে, হইতেছে, আর আমি বললাম করা হইতেছে। যেমন বললাম যে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, যেমন এইরকম বলতে পারি আমরা কথাটা, শিক্ষক ছাত্রটিকে বেত্রাঘাত করতেছেন, 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 এই যে করতেছেন। আর যদি বলা হয় করা হচ্ছে, যেমন আমি বললাম যে ছাত্রটিকে বেত্রাঘাত করা হচ্ছে বা হইতেছে, এক কথাই হচ্ছে বা হইতেছে এক কথাই। তাহলে শিক্ষক ছাত্রটিকে বেত্রাঘাত করতেছেন, এখানে কাজটা কি? বেত্রাঘাত করা। বেত্রাঘাতটা কে করতেছেন? শিক্ষক করতেছেন, তার মানে কর্তা আছে। কর্তা আছে মানে বাক্যটা অ্যাক্টিভ। এখানে বেত্রাঘাত করা হচ্ছে, কি করা হচ্ছে? বেত্রাঘাত করা হচ্ছে, বেত্রাঘাত করা হচ্ছে। এখন বেত্রাঘাত করা হচ্ছে, এখন কে করছে? ছাত্রটিকে বেত্রাঘাত করা হচ্ছে, কে করছে? এখানে কোনো কর্তা আছে? নাই। ছাত্রটিকে বেত্রাঘাত করা হচ্ছে, কে করছে? কর্তা নাই। নাই মানে এটা হবে প্যাসিভ, নাই মানে এটা হবে প্যাসিভ। এইভাবে বাংলা বাক্যে যেমন বেত্রাঘাত করতেছে বা করতেছে আর বেত্রাঘাত করা হচ্ছে, এই দুইটা শব্দ থেকে কিন্তু তিনটা হয়ে গেছে। এইরকম হয় বাংলা বাক্যে। এটা চিনবার একটা সহজ উপায় যে আমি ইংরেজি শিখব, আর বললাম যেমন আমি ইংরেজি, আর বললাম যে ইংরেজি শিখানো বাক্যের গঠনে এই রকম নমুনা দেখতে পাওয়া যায়। এটা চিনবার একটা উপায়। আর একটা বিষয় হলো যে প্যাসিভ ফর্মের বাক্য, মানে এইখানে যে আমি উদাহরণ দিলাম তো দিলামই, আরেকটু স্পেসিফিক করে দিচ্ছি, এখন সুনির্দিষ্ট করে বলছি যে প্যাসিভ ফর্মের বাক্য চিনতে যে বিষয়গুলো থাকবে, যে এটা হলো বাক্যে কর্তা অনুপস্থিত থাকবে। এটা হলো মূল কথা, বাক্যে কর্তা অর্থাৎ সাবজেক্ট অনুপস্থিত থাকবে। যেমন আমি বললাম যে সুগার ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। আবার বললাম দ্য গভর্নমেন্ট, সংক্ষেপে লিখলাম দ্য গভর্নমেন্ট ইম্পোর্ট কঠিন করলাম না, ভার্বটা দিয়ে দিলাম, আর কি ভার্বটা না দিলে আরো কঠিন হয়ে যায়। দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। সরকার ব্রাজিল থেকে সুগার আমদানি করেন। আচ্ছা, এখানে ভার্বটা কি, কাজ করাটা কি? কাজটা হলো ইম্পোর্ট করা। তো ইম্পোর্ট করা, এখানে ভার্ব কি? ইম্পোর্ট করা। তো ইম্পোর্টটা কে করে? গভর্নমেন্ট করে, তার মানে কর্তা আছে। ইম্পোর্ট গভর্নমেন্ট করে, অথবা কোনো হোলসেলার করেন, অথবা কোন না কোনো ব্যক্তি করেন, তার মানে কর্তা আছে। আর এখানে যদি বলি আমি ইম্পোর্ট হচ্ছে, কে? সুগার। সুগারে কি সুগারে ইম্পোর্ট করতে পারে? চিনিরে ইম্পোর্ট করতে পারবে? তার মানে এই বাক্যটার মধ্যে কিন্তু কর্তা নেই। যদি কর্তা না থাকে তাইলে বলছিলাম আমি এটা হবে প্যাসিভ, এটা হবে প্যাসিভ। আর এখানে কর্তা আছে, তার মানে এটা হবে অ্যাক্টিভ। এই হলো চেনার উপায়। এখন এই জায়গাটাই
এই যে এসএসসি কেন এইচএসসি লেভেলের রাইট ফ্রম ভার্ব আছে, এই গণনার বাক্য মোটামুটি 90% স্টুডেন্ট ভুল করে। এই বাক্যটাই যদি দেওয়া হয়, কারণ দুটা কথা, এম ইজ আর এর পর মূল ভার্ব থাকলে ভার্বের সাথে হয় আইএনজি যোগ হবে, নতুবা ভার্বের V3 হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে, ভার্ব প্লাস আইএনজি যোগ হবে, অথবা ভার্বের সাথে V3 হবে, দুইটা একটা হবে। ভার্বের সাথে V3 মানে পিপি হবে আর কি, পিপি ভার্বের পিপি হবে, অথবা ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এখন সাপোজ এই দুইটাই আমাদেরকে এইভাবে ব্যাকআইট দিয়ে দিল, দেয়া বললো রাইট ফ্রম ভার্ব, মানে বাক্যটা ভুল আছে। বাক্যটা কোথায় ভুল, আমরা কি শুদ্ধ করব? ইউ হ্যাভ টু হ্যাভ গুড আইডিয়া অন প্যাসিভ ফ্রম অর অ্যাক্টিভ ফ্রম। বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, ইউ হ্যাভ টু ক্লারিফাই ফার্স্ট অফ অল। প্রথমত ক্লিয়ার করতে হবে যে এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। এটা না বুঝিয়া অ্যাকশন করা যাবে না, কাজ করা যাবে না এখানে। যেমন এখানে আমি যেটা বলছিলাম যে সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, ইম্পোর্ট করা হয় কি, সুগারে তো ইম্পোর্ট করতে পারে না, তার মানে কর্তা নাই, তো কর্তা নাই মানে প্যাসিভ। তো যদি প্যাসিভ হয় তাহলে এম ইজ আর এর পর প্যাসিভ হইলে হবে এটা, এই স্ট্রাকচারটা হইলো প্যাসিভের ক্ষেত্রে। তাহলে প্রথমটা তো প্যাসিভ, তাহলে উত্তরটা হবে ইম্পোর্টেড, ইম্পোর্টেড, এটা হলো আনসার। প্রথমটার আনসার হলো এটা। আর দ্বিতীয়টা, যেহেতু এখানে কর্তা আছে তার মানে বাক্যটা অ্যাক্টিভ। যদি অ্যাক্টিভ হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ ইম্পোর্টিং, এই হলো এটার আনসার। তাইলে সত্যিকার অর্থে ইংরেজি এমন এক জিনিস, এটা মানে এক জায়গায় একভাবে শিখতে পারলে এটা বহু জায়গায় বহু সময় কাজে লাগে। আমরা কিন্তু রাইট ফ্রম ভার্ব পড়াতে চাচ্ছি না, কিন্তু রাইট ফ্রমের একটা মানে ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু চলে আসছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ফর রাইট ফ্রম অফ ভার্বস, যে ওই রকম দিয়া দেয় এম ইজ আর ওয়াজ ওয়ার পর একটা ভার্ব থাকে, ভার্বের সাথে হয় ছেলে মেয়েরা আইএনজি যোগ করবে, নয় ফার্স্ট পার্টিসিপল করবে, মাঝখানে আর কোনো পথ নাই। তো হয় সে আইএনজি যোগ করবে, না হয় ভার্বের ফার্স্ট পার্টিসিপল যোগ করবে। এখন সিদ্ধান্ত নিতে পারে না সে আইএনজি দিবে না ফার্স্ট পার্টিসিপল দেবে, ওইখানে তালগুল পাকাইয়ে ফেলে। কিভাবে পাকাইয়ে ফেলে? মূলত সে বুঝতে পারে না যে এটা কি অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভ ফর্মে আছে। যদি অ্যাক্টিভ ফর্মে থাকে তাইলে আইএনজি যোগ করবে, আর যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে ভার্বের সাথে ফার্স্ট পার্টিসিপল করবে। এইভাবে আমরা মানে প্যাসিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম বুঝতে পারি, চিনতে পারি। তাইলে আমার মূল কথা যেটা ছিল বয়েজের, এখানে একটা কথা হলো যেটা আমি এখানে লিখবো না, জাস্ট একটা আইডিয়া চোখে ঢুকাই দেওয়ার জন্য। অর্থাৎ ভার্ব এর কাজ যখন সাবজেক্ট নিজে করতে পারে তখন হইল অ্যাক্টিভ। আর যদি ভার্বের কাজ যদি নিজে সাবজেক্ট নিজে না করতে পারে তাহলে হলো প্যাসিভ। ভার্বের কাজটা যদি কর্তা অর্থাৎ সাবজেক্ট করতে পারে তাইলে এটা অ্যাক্টিভ, আর করতে পারে না এটা প্যাসিভ। এই ধরনের অজস্র বাক্য দেওয়া যাবে। এখন এই দুটা কথা মাথায় রাখতে হবে, তাহলে বয়স শেষ, এর বেশি আর নাই। যে কোনো বাক্য করা যাবে, এর বেশি নাই বলতে এক জায়গায় একটু আছে, এটা আমি বলে ফেলবো 1 মিনিটে। যেমন আরো এক উদাহরণ আনা যায়, যেমন দ্য বয় ইজ বিট। তো এখানে ভার্ব হলো কি বিট, প্রহার করা, ছেলেটিকে প্রহার করা হয়। তো ছেলেটিকে প্রহার করা হয়, বাংলা লেখলে হয় ছেলেটিকে
প্রহার করা হচ্ছে। তো দ্য বয়, উত্তর হবে দ্য বয় ইজ বিং বিটেন। ছেলেটিকে প্রহার করা হচ্ছে। দ্য বয় ইজ বিং বিটেন। দ্য বয় ইজ বিং বিটেন। তাইলে প্রহার করা হচ্ছে কন্টিনিউয়াসে আমরা একটু আগে করে আসছি। কন্টিনিউয়াসে সকল কন্টিনিউয়াসে বিং যোগ হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসেও, ফার্স্ট কন্টিনিউয়াসেও, ফিউচার কন্টিনিউয়াসেও, ওইখানেও বিং যোগ হয়েছে। আর করা হচ্ছে প্রেজেন্ট টেন্স যেহেতু, এই জন্য ইজ বিং। দ্য বয় ইজ বিং বিটেন। তার মানে এই বাক্যের আনসার হলো দ্য বয় ইজ বিং বিটেন। ছেলেটিকে প্রহার করা হচ্ছে। আমরা বললাম যে মিরপুরে একটি ওভারব্রিজ নির্মাণ করা উচিত। কে করবে এই উচিত কাজটা? মিরপুরে একটি, এই যে বাক্যটা যদি এইভাবে লিখি, মিরপুরে একটি ওভারব্রিজ নির্মাণ করা উচিত। এই উচিত কাজটা কে করবে? নির্মাণ করা, ওভারব্রিজ নির্মাণ করা। এই যে ওভারব্রিজ নির্মাণ করা, এটা হলো কাজ। তো এই কাজটা কে করবে? কর্তা আসেনি। আমি তো এটাই বলছিলাম যে এই বার্বের কাজটা করার মতো ব্যক্তি যদি পাওয়া যায় তাইলে অ্যাক্টিভ, আর না পাওয়া গেলে প্যাসিভ। তাহলে মিরপুরে একটি ওভারব্রিজ নির্মাণ করা উচিত, এই উচিত কাজটা কে করবে? লোকাল প্রশাসন, না সেন্ট্রাল প্রশাসন, না কোনো এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বা কোনো ধনাঢ্য ব্যক্তি? উল্লেখ নেই। তার মানে এটা প্যাসিভ। তো প্যাসিভ করতে হলে আমরা আনসার করব এন ওভারব্রিজ, অবজেক্ট দিয়ে শুরু হয় ওভারব্রিজ, এন ওভারব্রিজ, একটি ওভারব্রিজ উচিত। উচিত মানে শুড, উচিত অর্থ কি? শুড। আর শুডের সাথে, শুড তো একটা মোডাল, তার সাথে প্যাসিভ করতে হলে বি যুগ হবে। এন ওভারব্রিজ শুড বি বিল্ট, বিল্ট। এন ওভারব্রিজ শুড বি বিল্ট। ওই যে শুড বির পরে বার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। এন ওভারব্রিজ শুড বি বিল্ট, একটি ওভারব্রিজ নির্মাণ করা উচিত মিরপুরে, ইন মিরপুর বাজার, ইন মিরপুর বাজার। এইভাবে আমরা সারাদিনই করতে পারি। আমি ঠিক আরেকটু জায়গা দেখাইয়া শেষ করে দিচ্ছি আজকের মতো। মুডাল অক্সিলারি। মুডাল অক্সিলারি আমাদের জন্য একটি বিশাল ঝামেলার জায়গা। মুডাল ভার্ব। মুডাল ভার্ব কি আমরা আগে জানি। মুডালকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো অরিজিনাল মুডাল ভার্ব, একটা হলো সেমি মুডাল ভার্ব। তো মুডাল ভার্বের তালিকায় আছে যেগুলি, আমি লিখছি শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। এগুলো হলো মুডাল। আরো আছে অট টু, অট টু অর্থ উচিত। শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এগুলো হলো জেনুইন মুডাল ভার্ব। এছাড়া আরো সেমি মুডাল ভার্ব আছে। সেমি মুডাল ভার্ব হলো এগুলি, যেমন ইজ টু, এম টু, আর টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, নিড, ডিয়ার ইত্যাদি। এগুলো হলো সেমি মুডাল, অর্থাৎ এক কথায় সবগুলি মুডাল। সবগুলির জন্য একটি আইন। এই মুডাল ভার্ব যুক্ত যদি প্যাসিভ ভয়েস থাকে, আরো আছে এখানে দুইটা বাদ পড়ছে, শুড, এখানে এটা শুড, আর উইল থেকে উড, এগুলি মেইন মুডাল। সবগুলিকে আমরা মুডাল মনে করি। এগুলির অ্যাকশন যা, এগুলির ক্ষেত্রে তাই সেম অ্যাকশন। তাইলে সবগুলাকে একাকার করে আমরা মাথায় রাখতে পারি যে দোজ অল আর মুডাল ভার্বস। তে আমি দুইটা পার্ট করে দিছি মনে রাখার সুবিধার জন্য। তে মুডাল ভার্ব যুক্ত
যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা শুধু একটা বি যোগ করব, যাই থাকবো তার সাথে একটা বি যোগ করব। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ ব্যাংক। আমি একটি নতুন ব্যাংক শুরু করতে যাচ্ছি, আমি একটি নতুন ব্যাংক শুরু করতে যাচ্ছি। ওই যে এম গোয়িং টু, ওইখানে আরো আছে, এই যে ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, এগুলিও মোডাল। তাহলে এখানে এম টু হইতেই পারে, তার সাথে এম গোয়িং টু, তাও কিন্তু মোডাল। তাহলে এই বাক্যটাকে এখন বললো প্যাসিভ করো, ভেরি ইজি। এই হলো অবজেক্ট, এটা হলো সাবজেক্ট, আর এই হলো ভার্ব, অক্সিলারি ভার্বের জায়গাটা, অর্থাৎ যেটা আমরা বলবো মুডাল অক্সিলারি ভার্ব, মুডাল অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্ব হলো আমার এটা স্টার্ট হলো মূল ভার্ব। তাহলে আমি কি করব, অবজেক্টকে সাবজেক্ট করব। তো অবজেক্ট কি, এ নিউ ব্যাংক, এ নিউ ব্যাংক, এখানে যা আছে তাই, যা আছে তাই কি আছে, এম, এ নিউ ব্যাংক সিঙ্গুলার, তাই এম এর জায়গায় ইজ হবে, এটা তো আমরা বুঝি। ইজ গোয়িং টু, যা আছে তাই লিখছি, ইজ গোয়িং টু। আর স্টার্টের পাস্ট পার্টিসিপল হলো স্টার্টেড, এ নিউ ব্যাংক ইজ গোয়িং টু, সরি একটা বি যুগ হবে বলছিলাম, বি যুগ করতে হবে গোয়িং টুর সাথে বি, এ নিউ ব্যাংক ইজ গোয়িং টু বি, আর মূল ভার্ব হলো স্টার্ট, তার সাথে পার্টিসিপল স্টার্টেড বাই আই থেকে মি, বাস শেষ। তাহলে কি দাঁড়ালো, যে এই সব যুক্ত কোনো বাক্য যদি থাকে আমি প্যাসিভ করতে শুধু একটা বি যোগ করব। তো ওই আগে যে আমরা কতগুলো নিয়ম লিখছিলাম, এগুলোর মধ্যে লিখতে পারি যে মুডাল ভার্ব যুক্ত থাকলে শুধু প্লাস করব বি। তাহলে আমরা কতগুলো পাইছিলাম এখানে, যে প্রথম করছিলাম এমিজার, এরপরে করছিলাম ওয়াজ ওয়ার, এরপরে করছিলাম বিন ছিল, এরপরে ছিল আইএনজি থাকলে হবে বিং পাইছিলাম, বিং আইএনজি যুক্ত থাকলে বিং, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন, আর মুডাল থাকলে বি, আর প্রেজেন্ট ইনডিফিনিটে এমিজার, ফার্স্ট ইনডিফিনিটে ওয়াজ ওয়ার। এই তো কথাগুলি। এখন এই বিষয়গুলি দিয়ে বাক্য হইতে পারে, যেমন আই হ্যাভ টু গো টু ঢাকা, এইখানে কিন্তু হ্যাভ টু কিন্তু ওই মুডাল, এখানে হ্যাভ টু আছে তালিকায়, এই যে আই হ্যাভ টু গো টু ঢাকা, এটা হলো বাধ্যতা প্রকাশে সাধারণত এগুলি ব্যবহার হয়। আই হ্যাভ টু গো টু ঢাকা, আমাকে ঢাকা যেতে হয়, আই হ্যাভ টু গো টু ঢাকা, আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা। আর আমাকে ঢাকা যেতে হয়, অর্থাৎ না গিয়ে হয় না, আমাকে অফিসে যেতে হয়। যেমন এই করোনা ভাইরাস এনভায়রনমেন্টে অনেক অফিসিয়ালকে অফিসে যেতে হয়, আবার অনেকেরই যেতে হয় না। যাদের যেতে হয় না ওরা তো রিল্যাক্স, আর অনেকের যেতে হয়। এই যে বাধ্যবাধকতা যদি বুঝায় তাহলে অবশ্যই মুডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে ভাব প্রকাশ করতে হবে, অন্যথায় অসম্ভব। ইম্পারেটিভ, ডু দ্য সাম, ইম্পারেটিভ আলাদা বিষয়, ঠিক আছে। একজন ভিউয়ার্স আমাদেরকে ইম্পারেটিভ সম্পর্কে একটু আলোচনা করতে বলছেন, ঠিক আছে এটুকু করে নিব, বাকি রেখে লাভ নাই, এটুকু করে নেব। তো যাই হোক, আমি বলছিলাম যে আই হ্যাভ টু গো টু ঢাকা, আই হ্যাভ টু গো টু অফিস। যেমন আমাকে সেদিন হাসপাতাল যেতে হয়েছিল, হাসপাতাল তো এখন মানুষ ভয় পায়, মানুষ এখন ভয় পায়, কিন্তু এমন একটা অবস্থা হলো যে আপনার এক পাশের বাসার এক ব্যক্তি হার্টের প্রবলেমে একবারে মানে কাতরাচ্ছে, মনে হয় যে মৃত্যু পথ যাত্রী। তো মানবিক বিবেচনায় কি আমরা লকডাউন বলে বাসায় বসে থাকবো? আমি না, আমার পাশের বাসার নেইবারকে নিয়ে অন্ততপক্ষে একটা ডাক্তার দেখাবার চেষ্টা করব। তাহলে ওখানে আমি কি নর্মালি গেছি? আমি যে গত সপ্তাহে ধরলাম যে ঢাকা হাসপাতালে গিয়েছিলাম, এটা কি নর্মাল অ্যাক্টিভিটিস? না, আমাকে যেতে হয়েছিল। তাহলে আমি এভাবে বলবো, আই হ্যাড টু গো টু ঢাকা, আই হ্যাড টু গো টু ঢাকা।
এই হেড টুটা হলো মুডাল, এবং মুডালের পরে V1 হয়। মনে রাখতে হবে আরেকটা কথা, যে ওই যতগুলি মুডাল লিখছিলাম না, এই মুডালগুলি মেমোরাইজ থাকতে হবে। আমি কি বই দেখে লিখছি? তার মানে কি এটা মুখস্থ? আমার এটা মুখস্থ থাকতে হবে একজন শিক্ষার্থীরও, যে মুডাল বার যতগুলি ব্যবহার করছি, মুডাল বার আমরা ব্যবহার করছি ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু, মাস্ট, লেট ইত্যাদি। এরপর আবার বলছি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এম বিং, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু, এইগুলি আমরা বলেছি মুডাল অক্সিলারি। এই সবগুলির পর ভার্ব বসবে V1, এটার কোনো ব্যত্যয় ঘটবে না। ভার্ব বসবে V1, অবশ্যই ভার্ব বসবে V1। আর যদি প্যাসিভ করা লাগে তাইলে শুধু হবে হ্যাড টু, তার সাথে একটা বি যুগ হবে। এই বি যুগ হইল প্যাসিভের কারণে, আমরা একটু আগে বলে আসছি, বি যুগ হইল প্যাসিভের কারণে। আর V3 বসবে, ভার্বের পার্টিসিপল বসবে, কারণ এটা তো আর ডিরেক্ট মুডালের পরপরই বসতেছে না, মুডালের পরে না একটা বি টাইনা নিয়ে আইছে প্যাসিভের জন্য, আর এই বি এর পরে আর V1 রাখা যাবে না, বসতে হবে V3। আর একটা মজার ব্যাপার হলো, এটা অনেকে এইভাবে খুঁজ নিয়ে দেখছে কিনা জানি না, প্যাসিভ ফর্মের যদি 100 বাক্য আমি লিখি, 100 বাক্যই ভার্বের V3 রূপে হবে, অর্থাৎ ভার্ব এর পিপি হবে, পিপি মানে ফার্স্ট পার্টিসিপল। যদি প্যাসিভ ফর্মের 100 বাক্য, 1000 বাক্য যদি লিখি, তো 1000 বাক্যেই ভার্বের অবস্থাটা হবে একরকম, সেটা হবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, অর্থাৎ V3 অথবা ভার্বের ফার্স্ট পার্টিসিপল। 1000 বাক্য হলে 1000 বাক্যের ক্ষেত্রে। কিন্তু মজার ব্যাপার হলো, যদি বাক্যটি অ্যাক্টিভের হয়, অ্যাক্টিভের যদি হয়, তাইলে ভার্বের নানান অবস্থা হইতে পারে। অ্যাক্টিভের বাক্যের ক্ষেত্রে ভার্ব কয়টা অবস্থায় বসতে পারে, এটা কি আমরা কেউ জানি? কেউ বলতে পারবে না। আমি একটু বলি, এই অবস্থায় বসতে পারে। ভার্ব বসতে পারে এস, ইএস, আইইএস যুক্ত হয়ে, এইভাবে বসতে পারে। ভার্ব বসতে পারে V1 রূপে, ভার্ব বসতে পারে V2 রূপে, ভার্ব বসতে পারে 2 প্লাস V1 রূপে, ভার্ব বসতে পারে ভার্ব প্লাস আইএনজি রূপে। ও আরেকটা আছে, এখানে ফেলে গেছি আমি, ঠিক আছে এখানে দিয়ে দিচ্ছি, ওই যে এখানে হওয়া উচিত ছিল। একটা ভার্ব বসতে পারে V3 রূপে, একটু খেয়াল করে দেখেন আমার কথা ঠিক আছে কিনা। এই ভার্ব 6টা রূপেই ব্যবহার হয় অ্যাক্টিভ ফর্মে, বাট প্যাসিভ ফর্মে এক রূপ। প্যাসিভ ফর্মে শুধু এটা, প্যাসিভ ফর্মে 1000 বাক্য লিখলে 1000 বাক্যতেই ভার্ব থাকবে ফার্স্ট পার্টিসিপল রূপ। আর অ্যাক্টিভ ফর্মে যদি আমি 1000 বাক্য লিখি, তাহলে কিছু বাক্য থাকবে এইগুলিতে, কিছু বাক্য পাওয়া যাবে এই রূপে, কিছু বাক্য যাবে এইভাবে, কিছু বাক্যে পাওয়া যাবে এই রূপ, কিছু বাক্যে পাবে এটা, কিছু বাক্যে পাবো ফার্স্ট পার্টিসিপল রূপ। এই বিষয়টা আমাদের কিন্তু খেয়াল থাকবে। যাই হোক, আমি চলে যাচ্ছি আমার এক ভিউয়ার্সের একটা প্রশ্নের উত্তর দিয়ে। 1 মিনিট লাগবে হয়তো, তো 1 মিনিট হয়তো লাগবে। সেটা হলো, উনি বলছিলেন যে ওপেন দ্য ডোর, এটাকে কেমনে প্যাসিভ করব। আসলে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স, এই বাক্যটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, ইম্পারেটিভের সংজ্ঞা আমরা জানি আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, এগুলি যদি বুঝায় তাহলে এটা ইম্পারেটিভ হয়। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। ডোন্ট রান ইন দ্য সান, রুদ্রে দৌড়াইও না। ডোন্ট টেল এ লাই, নেভার টেল এ লাই, এরপরে ডোন্ট হেট এট দ্য পোর। এই ধরনের আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব যদি বুঝায় তো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের এটা হলো অ্যাক্টিভ ফর্ম। এটাকে প্যাসিভ করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথম হলো অবজেক্ট দিয়ে শুরু,
2 নাম্বার হলো অবজেক্ট দিয়ে শুরু, সরি প্রথম হলো লেট দিয়ে শুরু, ভুলে বলেছি প্লিজ, লেট দিয়ে শুরু, এরপর হইল অবজেক্ট, এরপর হইল অবজেক্ট বসানো, এরপর হইল বি বসানো, এরপর হইল ভার্ব এর পিপি বসানো। এই 4টা নিয়ম মেনে আমরা করব। তাহলে কি হয়, এখানে প্রথম কি করব, লেট দিয়ে শুরু, লেট দিলাম, এরপরে কি অবজেক্ট, অবজেক্ট কি দ্য ডোর, লেট দ্য ডোর। 3 নম্বর কাজ কি বি বসানো, লেট দ্য ডোর বি। 4 নম্বর কাজ কি বি এ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ওপেন, ওপেনের ফার্স্ট পার্টিসিপল ওপেন, এই লেট দ্য ডোর বি ওপেন্ড। তো ইম্পারেটিভ সেন্টেন্স হইলো মূল কথা হলো লেট দিয়ে শুরু, কি দিয়ে শুরু, লেট দিয়ে শুরু, অথবা লেট নট দিয়ে শুরু হইতে পারে। বাক্যটা যদি নেগেটিভ হয়, ডোন্ট টেল এ লাই, ডোন্ট রান ইন দ্য নটি বয়েজ, ডোন্ট মিক্স উইথ দ্য নটি বয়েজ, দুষ্টু ছেলেদের সাথে মিশো না, এই নেগেটিভ যদি হয় তাহলে লেট নট হবে। এরপরে অবজেক্টটা আনবো, অবজেক্টটা আনবো এখানে, অবজেক্টটা আনবো, এরপরে একটা বি দেব, এরপরে V3 দেব, এইভাবে আমরা প্যাসিভ করব। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা ও ভিউয়ার্সদের ধন্যবাদ জানাই যে মনোযোগ দিয়ে একটু শোনার জন্য, আমাকে একটু সময় দেওয়ার জন্য। তো আমি খুব বিগিনিং থেকে চেষ্টা করিনি, কারণ ধরে নিয়েছি যে শিক্ষার্থীরা জানে, পারে, এরকম। তো মূল কথা হলো যে আমরা অনেক সময় প্যাসিভ বুঝি না। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, বুঝি না কীভাবে, আমি এটা বোঝানোর জন্য। ট্রান্সফার সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেটে আমরা লিখি মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম বাহুবল টু হবিগঞ্জ, এই কথা লিখি না? মাই ফাদার, এটা মুখস্থ বাচ্চারা করছে, মাই ফাদার জিগাইলে পারে না, মাই ফাদার হ্যাজ বিন transferred from বাহুবল টু ঢাকা। হ্যাঁ, আমার বাবা বাহুবল থেকে ঢাকায় বদলি হয়েছেন। তাহলে এটা কিন্তু প্যাসিভ ভয়েস। হ্যাঁ, বদলি হয়েছেন, বদলি, তো বদলির কাজটা, বদলি হয়েছেন আমার বাবা, বদলির কাজ কি আমার বাবা করতে পারবেন? উনি তো চাকরি করেন, হয় অফিসার নাইলে কর্মচারী, যাই হোক, উনি তো চাকরি করেন। বদলি কি উনি নিজে করতে পারবেন? ওই যে কথা বলছিলাম আমি, যে যেটাতে যে কাজটা ট্রান্সফার হওয়া, এটা তো বদলি হওয়াটা তো কাজ, এই কাজটা কি ওই ব্যক্তি করতে পারছে? আমার বাবা করতে পারছে? বদলি তো তার অথরিটি করছে। সো এটা প্যাসিভ। আর প্যাসিভ হইলে কি হবে, ওই যে বিন লাগে বলছিলাম, ওই হ্যাজের সাথে বিন লাগলো, হ্যাজ বিন। অনেকে বলে এটা কোন টেন্স, তো বলে এটা স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত তো হলো হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, সাথে বার প্লাস আইএনজি হবে। তো এখন যখন বলা হয় হ্যাঁ এখানে তো বার প্লাস আইএনজি কয় স্যার এটা তো ফার্স্ট পার্টিসিপল, কয় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার তো হলো সাবজেক্ট হইব হ্যাভ অথবা হ্যাজ, এরপর হইব V3। এখানে তো সাহায্যকারী ভার্ব তো শুধু হ্যাজ না, হ্যাজ বিন। তো না বলতে পারে প্রেজেন্ট পারফেক্ট, না বলতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বেসিক্যালি এটার তো প্যাসিভ ফর্মে আছে, অ্যাক্টিভ ফর্মে হইলে সে মিলাইতে পারতো। তাহলে সে বলতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট প্যাসিভ ফর্মে। তো ওইভাবে আমরা টোটাল যে ইংরেজিটার বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়েছে প্যাসিভ ফর্ম। সো প্যাসিভ ফর্ম, এই জন্য আমি উপরে লিখেছিলাম প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ফর্ম। প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ফর্মটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে, নতুবা মুশকিল হয়ে যাবে। আমরা কোথায় জানি একটা এলোমেলো লাগিয়ে দেব, কোথায় একটা এলোমেলো আমাদের লেগে যাবে। যাই হোক, সবাই ভালো থাকি। যেমন একটা কথা, গতকালকে এই যে আমাদের একজন সম্মানিত ভিউয়ার্স আছেন, যে এটাকে আমি জিগাই, কালকে আমি যেটা একজনের শিখাইছি, তিনি ঢাকা যান, আমি অফিস যাই।
সে বাড়ি যায়, সে বাড়ি যায়, এটার ইংরেজিটা কি হবে আমরা কি আশা করতে পারি ভিউয়ার্সদের কাছ থেকে? সে বাড়ি যায়, হি গোজ টু হুম। এটা 100% ভুল। হি গোজ টু হুম এটা 100% ভুল। কারণ আমি যদি সে বাড়ি যায়, বাড়ি, বাড়িটা হলো এখানে নাউন, সে বাড়িটা হলো এখানে নাউন, নাউনের আগে কোনো প্রিপোজিশন বসে না। আপনারা আগে গাটাইয়া দেখবেন, নাউনের আগে কোনো প্রিপোজিশন বসে না। সো এখানে প্রিপোজিশন দেওয়া বাক্য ভুল হবে। এটার উত্তর হবে হি গোজ হোম। সে স্কুলে যায়, সে স্কুল যায় বলে নাই কিন্তু, সে স্কুলে যায়। এই যে এ প্রত্যয়, ইজ ইট প্রত্যয়? সে স্কুলে যায়, স্কুল না স্কুলে, ওই যে এ প্রত্যয় যুগ থাকার কারণে এখানে প্রিপোজিশন বসতে পারে। কিন্তু যখন প্রত্যয়টা যোগ থাকবে না তখন সময় এই বিসিএস এর কোয়েশ্চেনে এগুলি আসে, সবাই চোখ মুজ্জা হি গোজ টু স্কুল, হি গোজ টু হোম এগুলা দিয়ে আসে, আলটিমেটলি ভুল হয়। এখানে এটা হবে না। এই যে আমরা একটা কথা শিখাইছি ছেলে মেয়েদেরকে, সবসময় শিখাই যে শুড বি পরে B3 হবে, অর্থাৎ বি এর পরে। আমরা শিখাইছি কি তা বি এর পরে শুড বি, মাস্ট বি, মাইট বি, শুড বি, উড বি, ওই বি এর পরে ফার্স্ট পার্টিসিপল হবে। এটা থেকে গত বিসিএস এ প্রশ্ন আসছে, অনেকে ভুল করছে। শুধু বি হইলেই যে ফার্স্ট পার্টিসিপল হবে এমন না, ওই বাক্যটা দেখতে হবে বাক্যটা অ্যাক্টিভ ফর্মে না প্যাসিভ ফর্মে। যদি বাক্যটি প্যাসিভ ফর্মের হয়ে থাকে তাইলে B3 হবে। ইজ ইট কারেক্ট? ইট ইজ কারেক্ট। যদি বাক্যটি প্যাসিভ ফর্মের হয়ে থাকে তাহলে B3 হবে। কিন্তু আমি যদি বুদ্ধি করে বাক্যটি মানে অ্যাক্টিভ ফর্মে দেওয়া থাকি, যেমন আমি বললাম দ্য গভর্নমেন্ট শুড বি ইম্পোর্টিং, the government should be importing some kits for coronavirus from abroad। এইভাবে যদি একটা বাক্য বলি যে the government should be, ব্র্যাকেটে দিলাম import বা দিলাম কালেক্ট দিতে পারি, দ্য গভর্নমেন্ট শুড বি কালেক্ট সাম কিটটা কিভাবে বলে? KIT, সাম কিটস ফর করোনা ভাইরাস পেশেন্ট ফ্রম আদার কান্ট্রিজ, অন্য দেশ থেকে। সরকারের উচিত হবে কিছু করোনা ভাইরাস প্রতিরোধী কিট বিদেশ থেকে সংগ্রহ করা। তাহলে এখানে ওই যে আমরা শুড বি শিখাইয়া দিছি, শুড বি, মাস্ট বি, মাইট বি, শুধু বি থাকলেই ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তা তো হ্যাঁ কমন পাইয়া গেছে। এখানে কি করবে? কালেক্টেড, ভুল হয়ে যাবে। কারণ কালেক্ট করবে, কালেক্ট কে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি কালেক্ট করতে পারবে না? তাহলে কর্তা আছে না? কর্তা থাকলে তো বলছি, কর্তা থাকলে অ্যাক্টিভ মানে বার প্লাস আইএনজি, অ্যাক্টিভ মানে বার প্লাস আইএনজি। ওকে, আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা, ভিউয়ার্সরা। দেখা হবে সামনের দিন কোনো একদিন। আমরা চেষ্টা করব আরও কিছু বিষয় নিয়ে আলোচনায় আসতে। তো সে পর্যন্ত আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ।